ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমাদের ভৌতবিজ্ঞান ক্লাস 10-এর যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা। তো আমরা সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত অর্থাৎ গ্যাসের আচরণ পর্যন্ত ভিডিও দিয়েছি। যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে আসো। এবং আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। তো এই চ্যাপ্টারটা বহু ছাত্রদের কাছে কঠিন মনে হয়, তো এই চ্যাপ্টারটাই হচ্ছে আজকে আমরা সহজ করে পড়বো, যাতে করে এই চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক পড়ে এবং যে কঠিন কঠিন গাণিতিক প্রশ্নাবলী পড়ে, তো সেই সমস্যাগুলো যাতে তোমরা সহজে সমাধান করতে পারো, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো শুরু করা যাক আজকের 3 নম্বর চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। তো ফার্স্ট রাসায়নিক গণনা পড়তে গেলে আমাদেরকে জানতে হবে রাসায়নিক গণনা বলতে কি বোঝায়, রাসায়নিক গণনা বলতে কি বোঝায় বা কাদের আমরা রাসায়নিক গণনা করব। তো যে কোনো ধরো একটা রাসায়নিক সমীকরণ দিয়েছে, এখানে ধরো ম্যাগনেসিয়াম আর H2SO4, এটা বিক্রিয়া করে MgSO4 এবং H2 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করছে। তো এই যে সমীকরণটা দেখে আমরা কি কি বুঝতে পারি বা এই যে সমীকরণটা দেখে আমরা কি কি জানতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয় যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারটার নামই আমরা যে রাসায়নিক গণনা হিসাবে বলতে পারি। তো রাসায়নিক গণনা বলতে বোঝায় যে কোনো রাসায়নিক সংকেত বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে, এ ধরো একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, সেই সমীকরণ থেকে একটা পদার্থের ভর কত, মানে একটা পদার্থের ভর কত হবে। তো একটা সমীকরণ গঠন করতে গেলে বিক্রিয়ক পদার্থ লাগে এবং বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো একসাথে মিশে যে পদার্থটা তৈরি করে তাকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলি। তো সেই বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভর কত, আয়তন কত হবে, তার বাষ্প ঘনত্ব কত হবে ইত্যাদি নির্ণয় করাকে আমরা কি বলি, ইত্যাদি নির্ণয় করার যে পদ্ধতি তাকে আমরা কি বলি, রাসায়নিক গণনা বা রাসায়নিক ক্যালকুলেশন। তো ফার্স্ট ভর জানতে হবে, আয়তন জানতে হবে, বাষ্প ঘনত্ব জানতে হবে, এইগুলোই আমরা বেসিক এই চ্যাপ্টারে নির্ণয় করব। তো আর কি, তো রাসায়নিক গণনার পর যেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। অর্থাৎ যে কোনো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া যখন সমীকরণ লিখব, সেই সমীকরণটা আমাদের কাকে বলে। তো সেই সমীকরণটা হচ্ছে যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে, অর্থাৎ এইদিকে বিক্রিয়ক পদার্থের যা পরমাণু সংখ্যা থাকবে, ডান দিকে বিক্রিয়াত পদার্থেরও সেম পরমাণু সংখ্যা একই রাখতে হবে, সমতা রাখতে হবে। তো এইখানে অনেক ছাত্রছাত্রী কী করে, যখন একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখে তারা সেই সমীকরণের সমতা দেয় না, অর্থাৎ যে কোনো একটা সমীকরণ লিখে তার ক্যালকুলেশন করতে শুরু করে দেয়। তো সেটা হচ্ছে ভুল প্রসিডিওর। তো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সেটাই যে বাঁদিকে বিক্রিয়ক পদার্থ যা থাকবে এবং বিক্রিয়াত পদার্থ যেটা থাকবে তাদের প্রত্যেকের পরমাণু সংখ্যাটা কী থাকবে, সমান রাখতে হবে, অর্থাৎ উভয় পক্ষে সমতা বজায় রাখতে হবে, রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে সংক্ষিপ্ত প্রকাশ তাকে রাসায়নিক সমীকরণ বলে। চিহ্ন সংকেত বলতে কি বোঝায়, চিহ্ন মানে যদি একটা মৌলিক পদার্থ হয় তার হচ্ছে সেখানে চিহ্ন, আর যৌগিক পদার্থ হলে তার আমরা সংকেত ব্যবহার করব। তো তার যে সংক্ষিপ্ত প্রকাশ মানে এই যে আমরা সমীকরণটা লিখেছি, এই সমীকরণটাকে আমরা যদি কথাই বলি আমরা কি বলি, ম্যাগনেসিয়াম এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তো এই লেখাটা অনেকটা বড় হয়ে যাবে, তো এটাকেই আমরা সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিলাম Mg + H2SO4, এখান থেকে উৎপন্ন করছি MgSO4 + H2। এবার আমরা দেখে নিই যে উভয় পক্ষে পরমাণু সংখ্যাগুলো সমান আছে কিনা। তো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, দুটো, এখানেও হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত আছে, দুটো, এখানেও ম্যাগনেসিয়াম কটা আছে, একটা, এখানেও ম্যাগনেসিয়াম কটা আছে, একটা, এখানেও সালফেট কটা আছে, একটা, এখানেও সালফেট কটা আছে, একটা, বা এখানে এসের যে অনু সালফার কটা আছে, একটা, এখানেও সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটে, অক্সিজেন আছে চারটে, অর্থাৎ উভয় পক্ষের পরমাণু সংখ্যা সমান আছে। এবং সেই জন্য আমরা বলতে পারি এটা একটা সমতা সমীকরণ। কি সমীকরণ, সমতা সমীকরণ। যদি আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যদি এখানে আমি 2 বসিয়ে দিই, 2mg যদি করে দিই, 2mg করে দিলে কি এটা সমতা সমীকরণ হবে? না, হবে না। তার কারণ কি, এখানে দুটো ম্যাগনেসিয়াম আছে, এখানে একটা ম্যাগনেসিয়াম, বোঝা গেছে, তার মানে সমতা সমীকরণ হবে না। তাহলে এই রাসায়নিক গণনা চ্যাপ্টারে আমাদের যা কিছু আমরা পরবর্তী ক্ষেত্রে ক্যালকুলেশন করব, সবার ফার্স্ট হচ্ছে আমরা যে সমীকরণটা লিখব সেই সমীকরণটাকে আমাদেরকে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। সেই সমীকরণটা উভয় পক্ষের পরমাণু সংখ্যা না সেম থাকে, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, বোঝা গেছে। তাহলে এই যে সমীকরণটা আমরা লিখব, এই সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি, সমীকরণগুলো থেকে আমরা কি কি জানতে পারি, অর্থাৎ আমরা যেটা সমীকরণ লিখে ক্যালকুলেশন করব বা কি বের করব, সেখান থেকে আমরা কি কি জানতে পারি। ফার্স্ট আমরা জানতে পারি বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থের নাম এবং সংকেত,
2 নম্বর তাদের আণবিক সংযুক্তি, অর্থাৎ কত অনুপাতে আণবিক অনুপাতে তারা পরস্পর যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করছে। 3 নম্বর অণু এবং পরমাণুর সংখ্যা, অর্থাৎ এখানে কটা অণু আছে কটা পরমাণু সংখ্যা আছে সেটা আমরা জানতে পারি। তো আস্তে আস্তে আমরা সেগুলো ক্যালকুলেশনের দিকে এগোবো। বেসিক পার্ট হচ্ছে এটা। তাদের ওজন কত এবং তাদের অনুপাত কত, মানে এর ওজন কত অনুপাত, এর ওজন কত অনুপাত, এর ওজন কত অনুপাত। তারপর লাস্ট হচ্ছে যেটা আমরা আয়তনগত অনুপাত। কী কত অনুপাত? আয়তনগত অনুপাত। তো এই সমস্ত বিষয় আমরা হচ্ছে এই সমীকরণ থেকে জানতে পারি। বোঝা গেছে? তাহলে এই সমীকরণে যে দুটো পদার্থ আমরা শিখলাম, মনে রাখবো যে সমীকরণের বাঁ দিকে, অর্থাৎ যে পদার্থগুলো যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, যে পদার্থগুলো যুক্ত হয় তাদেরকে আমরা কী পদার্থ বলি? বিক্রিয়ক পদার্থ। যে পদার্থগুলো নতুন পদার্থ যেগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা কী পদার্থ বলি? বিক্রিয়াত পদার্থ। বোঝা গেছে? এরপর আমরা একটা সমীকরণ লিখবো, সেই সমীকরণ থেকে আমরা কী কী জানতে পারি সেটা আমরা ক্যালকুলেশন করে দেখব। এতদূর বোঝা গেছে? আমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখবো। যে বিষয়টা আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে কি, যে আমরা একটা রাসায়নিক সমীকরণ থেকে কি কি বিষয় জানতে পারি তার প্র্যাকটিক্যালি আমরা দেখে নেবো এখান থেকে কি কি বিষয় জানতে পারি। তো সেটা বোঝার জন্য আমরা একটা রাসায়নিক সমীকরণ লিখেছি। সেই সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করেছে? জল উৎপন্ন করেছে। তো সেই সমীকরণটা বিশ্লেষণ করার আগে আমরা কতকগুলো মৌলের পারমাণবিক ভর, মানে তাদের ওজন সম্পর্কে একটু আমাদেরকে মনে রাখতে হবে। কোনো পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন করতে চায় তারা পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু এখন 2025 যেহেতু পড়ে গেছে, তো ছাত্রছাত্রীদের লোড কমানোর জন্য প্রশ্নের পাশে প্রত্যেকের পারমাণবিক ভর দিয়ে দেয়। যেমন এখানে বেসিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে মৌল তাদের আমি পারমাণবিক ভর এখানে লিখে দিয়েছি। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সালফারের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের হচ্ছে 40, পটাশিয়ামের হচ্ছে 39। বোঝা গেছে? তো এই পারমাণবিক ভারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রশ্নের ভরসায় কেন থাকবো যে দিয়ে দিবে কি না দিয়ে দিবে সেটা পরের কথা, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো এটা মনে রেখে আমরা এই সমীকরণটা থেকে কি কি জানতে পারি ফার্স্ট সেটা আমরা মনে রাখবো। কি বলেছিলাম যে হচ্ছে যেগুলো বিক্রিয়া করে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি বিক্রিয়ক পদার্থ। এদেরকে আমরা কি বলি? বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক। আর এটাকে আমরা কি বলবো? উৎপন্ন পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ। কি পদার্থ? বিক্রিয়াত পদার্থ। ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াত পদার্থের মোট ভরের সাথে সমান। বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াত পদার্থের মোট ভরের সাথে কি হবে? সমান হবে। ফার্স্ট 1 নম্বর আমরা এটা জানি, বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াত পদার্থের মোট ভরের সমান। বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের কি? মোট ভরের সমান। বোঝা গেছে প্রত্যেকের? 2 নম্বর যেটা সেটা হচ্ছে, আর আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো হাইড্রোজেন, এখানে এটা কি 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন। সামনের যেটা থাকে এটা না প্রত্যেকের মনে থাকে, সামনেরটাকে বলে অণু, এই সামনেরটাকে কি বলে? অণু। মনে থাকবে? তাহলে এখানে ক অণু হাইড্রোজেন? 2 অণু হাইড্রোজেন। ক অণু অক্সিজেন? 1 অণু অক্সিজেন। বোঝা গেছে? এরা বিক্রিয়া করে কত অণু জল উৎপন্ন করেছে? বিক্রিয়া করে 2 অণু H2O উৎপন্ন করেছে। 2 অণু H2O উৎপন্ন করেছে। কত অণু H2O উৎপন্ন করেছে? 2 অণু H2O উৎপন্ন করেছে। বোঝা গেছে? 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 2 অণু H2O উৎপন্ন করেছে। এটা আমরা জানতে পারলাম দেখে। আর কি দেখতে পেলাম? যে পদার্থগুলো বিক্রিয়া করেছে তাদের নাম কি? একটা হচ্ছে হাইড্রোজেন, একটার নাম হচ্ছে অক্সিজেন। এটা আমরা লিখবো না, এটা হচ্ছে বেসিক জিনিস, এটা আমরা লিখবো না। যে যারা বিক্রিয়া করেছে, একটা হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করেছে, একটা অক্সিজেন বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? জল উৎপন্ন করেছে। তো হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H, অক্সিজেনের চিহ্ন হচ্ছে O, জলের চিহ্ন হচ্ছে H2O।
হাইড্রোজেন অণুর সংকেত H2, অক্সিজেন অণুর সংকেত O2, আর জলের অণুর সংকেত কত হবে H2O। এটা তো বেসিক জিনিস, আমরা 7-8-এ শিখেছি, এটা আমরা লিখবো না। আচ্ছা, স্যার বললো সামনেরটা অণু, তাহলে টোটালটা মিলে কি হয়? এই টোটালটা মিলে হয় পরমাণু। কি বললাম? টোটালটা মিলে হয় পরমাণু। এই যে গোটা টোটালটা মিলে কি হয়? গোটা টোটালটা মিলে হয় পরমাণু। তাহলে কটা হাইড্রোজেনের পরমাণু আছে? গুণ করব আমরা। কি করব? লাস্টের যেটা থাকে আর ফার্স্টে যেটা থাকে সেটা মিলে কি করতে হয়? গুণ করতে হয়। সেটা মিলে কি করতে হয়? গুণ। তাহলে কটা হাইড্রোজেনের পরমাণু আছে? কটা হাইড্রোজেনের পরমাণু আছে? 4টি। 2 দুগুণে 4টি হাইড্রোজেন পরমাণু। কটা অক্সিজেন পরমাণু আছে? শুধু দুটো। সামনে ছিল তো একটা অণু, 1 আর 2 গুণ করলে কত? 2টি অক্সিজেন। কি এটা? পরমাণু। 2টি অক্সিজেন পরমাণু। যদি আমরা বেসিক সামনেরটা নিই, সেটা শুধু কি হবে? অণু হবে। সেটার নাম কি হবে? শুধু অণু। আর টোটালটা যদি নিই সেটা কি হবে? পরমাণু। তাহলে 4টে হাইড্রোজেন পরমাণু, কটা অক্সিজেন পরমাণু? সামনে ছিল কিছু নেই, মানে 1 আছে, 1 2-এ 2টি অক্সিজেন পরমাণু। তো এখান থেকে জলের পরমাণু কটা হয়েছে? এইদিকে টোটাল পরমাণু কত? কটা পরমাণু আছে টোটাল? হাইড্রোজেনের আছে এখানে 2 দুগুণে 4 প্লাস 6। কত আছে টোটাল? এইদিকে টোটাল পরমাণু, বিক্রিয়াত পদার্থে মোট পরমাণু সংখ্যা, বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু কটি? মোট পরমাণু এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এখানে অক্সিজেনের সাথে কিছু না, মানে 1 আর সামনের 2। এই যে 2টা সামনে আছে মানে এই পুরোটাতে, আছে। তাহলে 2টো হাইড্রোজেন, আর এখানে কটা আছে? একটা অক্সিজেন। তাহলে কটা হলো? 2 একে 3, আর বাইরের 2 গুণ করলে কত হবে? 6। তাহলে বা আমরা এটাও লিখতে পারি 2 4 প্লাস 2 সমান 6টি। কটি? এবার আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো যে আমরা একটু আগে যেটা থিওরিতে পড়েছিলাম যে বাঁ দিকে পরমাণুর সংখ্যা, ডান দিকে পরমাণুর সংখ্যা কী হবে? একই হবে। বাঁ দিকে পরমাণুর সংখ্যা, ডান দিকে পরমাণুর সংখ্যা একই হবে। এখানে মিলেছে, এখানে 4টি পরমাণু, এখানে 2টি অক্সিজেন। তাহলে কটা হয়েছে টোটাল? 6টা। আর এইখানে কটা? আমরা এটা 4 প্লাস 2ও লিখতে পারি, বা এরকমও লিখতে পারি 2টো হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন। এর বাইরে কত গুণ আছে? বাইরে 2 গুণ আছে। তাহলে কত হলো? 3 × 2 সমান 6টি। বোঝা গেছে? আর এইদিকে কত ছিল? এইদিকে 4 প্লাস 2 সমান কটি ছিল? 6টি। এত দূর ক্লিয়ার না? ক্লিয়ার নয়। বাঁ দিকে পরমাণুর সংখ্যা যা হবে, ডান দিকে পরমাণুর সংখ্যা তাই হবে, না হলে বিক্রিয়ার সমীকরণ ভুল আছে। বোঝা গেছে? আচ্ছা, সামনেরটা যখন আমি বলেছি অণু, এই সামনেরটার আর একটা নামও আছে। এটাকে বলে মোল। এটাকে বলে কি বলে? মোলও বলে। কি বলে? মোল। তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে 2 মোল H2, কত মোল অক্সিজেন? কিছু নেই, মানে কত আছে এখানে? 1 মোল। কত মোল? 1 মোল অক্সিজেন। এরা বিক্রিয়া করে কত মোল জল উৎপন্ন করেছে? 2 মোল জল উৎপন্ন করেছে। কত মোল জল উৎপন্ন করেছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা মাথায় রেখে আমাদেরকে প্রচুর অঙ্ক করতে হয়। এতদূর ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই? বোঝা গেছে? আচ্ছা, এই যে মোলটাকে যেটা বলা হয়, এই যে মোলগুলোকেই বলা হয়, এইগুলো এদের আয়তন বলে। কি বলে? আয়তনগত অনুপাত। তাহলে 5 নম্বর পয়েন্ট, আমরা যখন মোল জেনে গেলাম, 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করে, তাহলে এদের আয়তনগত অনুপাত হবে। এদের আয়তনগত অনুপাত হয়ে যাবে কত হবে? হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেনের জন্য কত? 1। আচ্ছা, আর এখানে জলের জন্য কত হবে? 2। তাহলে এদের আয়তনগত অনুপাত হবে 2:1:2। মাথায় ঢুকেছে? আমরা মোল সংখ্যা জেনে গেলে আমরা আয়তনগত অনুপাত জেনে যাব। আমি যদি কথার কথা আমরা বেসিক ওই সব ভুলে গিয়ে বলছি। যদি বলি অক্সিজেনটার আয়তন হচ্ছে 10 লিটার, তাহলে এর আয়তন কত হবে? আমরা এই অনুপাতে লক্ষ্য রাখবো। কিসে লক্ষ্য রাখবো? অনুপাতে। তাহলে 1 যদি 10 হয়, 2 কত হবে? তার মানে 20 লিটার হচ্ছে হাইড্রোজেন। তাহলে কত লিটার হচ্ছে H2O? 20 লিটার H2O। মাথায় ঢুকেছে আয়তনগত অনুপাতটা কি? বেসিক ফান্ডা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 6 নম্বর যেটা বৈশিষ্ট্য একটাই রয়ে গেছে, সেটা হচ্ছে ওজনগত অনুপাত। কি গত অনুপাত? ওজনগত
ওজনগত অনুপাত, এই জিনিসগুলো যদি এখানে বেসিক ক্লিয়ার হয়ে যায় এই চ্যাপ্টারটা পুরো জল হয়ে যাবে। চ্যাপ্টারটা কি হয়ে যাবে? চ্যাপ্টারটা জল হয়ে যাবে। ওজনগত অনুপাত বের করতে গেলে আমাদেরকে এই পারমাণবিক ভরের টেবিলে লক্ষ্য রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে কটা মৌল আছে প্রত্যেকে আমি পারমাণবিক ভর লিখে দিয়েছি। পারমাণবিক ভর যদি মনে রাখতে কঠিন হয়, সোজা পাতি বাংলা ভাষায় এটা বলে এর ওজন। আমরা দাঁড়িপাল্লায় ওজন হলে আমাদের ওজন 72 কেজি, 50 কেজি, কারো ওজন 60 কেজি। তো এটা এদের ওজন। হাইড্রোজেন যদি দাঁড়িপাল্লায় ওজন হয়, এর মনে রাখবি 1। কার্বনের কত? 12। নাইট্রোজেনের কত? 14। শুধু এটা কি পার্থক্য? এদের কোনো একক নেই, এদের কোনো একক নেই। আচ্ছা, তাহলে এই জিনিসটার ভর কত হবে? 2H2। এর ভর কত হবে? হাইড্রোজেনের ভর কত? 1। হাইড্রোজেনের ভর কত আছে? কটা পরমাণু আছে টোটাল এখানে? কটা পরমাণু? 4টে। তাহলে হাইড্রোজেন ওজনগত অনুপাত 4 গুণিত 1:2। অক্সিজেনের কত? অক্সিজেনের এদিকে আমরা দেখব ভর কত। অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে কটা অক্সিজেন আছে? 2টো। 16 দুগুণে কত হবে? 16 × 2। 16 × 2 H2 যেটা উৎপন্ন হয়েছে H2O। H2-র কত? এটা আমরা সামনে ব্র্যাকেটে 2 থাকবে, সামনে ব্র্যাকেটে 2টা সবার জন্যে, তো 2টা সবার জন্যে। বোর্ডের দিকে প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখবে। দা এইদিকে হচ্ছে H2O। হাইড্রোজেনের কত? 1। কটা হাইড্রোজেন আছে? 2টো। প্লাস এরকম যৌগ আকারে থাকলে প্লাস প্লাস করে লিখতে হয়, আর বাইরে যেটা গুণ থাকে সেটা গুণ করে দেবো আমরা। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 16। তাহলে অক্সিজেন 16। তাহলে 4 × 4 H2। 16 দুগুণে 32 H2। আচ্ছা, এখানে কত হবে? 16 + 2 18। 18 2 36। 18 2 কত? 36। তাহলে আমরা যদি ভাগ করি 4 দিয়ে, সবাইকে 4 দিয়ে ভাগ করে যাবে তো 4:2। 4 আসতে 32, 4 নং 36। তাহলে এদের ওজনগত অনুপাত 1:8:9। ওজনগত অনুপাত কত? 1:8 9। আমি যদি কথার খাতিরে ধরে নিই 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়া করছে, তাহলে এখানে 8 গ্রাম অক্সিজেন, 9 গ্রাম জল। মাথায় ঢুকেছে? এটাকে বলে ওজনগত অনুপাত। ওজনগত অনুপাত বের করতে গেলে আমাদেরকে কি গুণ করতে হবে? পারমাণবিক ভর। বোঝা গেছে? আয়তনগত অনুপাত বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মোল সংখ্যা সামনে যেটা আছে তাদের অনুপাত করে দিলে আমরা আয়তনগত অনুপাত পেয়ে যাব। সামনে কত আছে? 2। এর সামনে কত আছে? 1। এর সামনে কত আছে? 2। তো এদের যদি আমরা অনুপাত করে দিই, এটাই হয়ে যাবে এদের আয়তনগত অনুপাত। তো বেসিক একটা সমীকরণ থেকে আমরা এত কিছু জিনিস শিখতে পারি। বোঝা গেছে? এই জন্য এই চ্যাপ্টারটার মাহাত্ম্য হচ্ছে এত বেশি। অ্যাকচুয়ালি এটা কেমিস্ট্রির চ্যাপ্টার। ক্লাস 10-এ হচ্ছে ভৌতবিজ্ঞান আর কেমিস্ট্রি মিশিয়ে আছে। তো এটা হচ্ছে ফার্স্ট আমরা পড়তে চলেছি কেমিস্ট্রি চ্যাপ্টার। এতটুকু ক্লিয়ার কনসেপ্ট। তো এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, এর পরবর্তী আমরা বেসিক কয়েকটা জিনিস আছে তাদের আমরা আণবিক গুরুত্ব বের করব, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব থেকে আণবিক গুরুত্ব বের করব। আমরা ভর ও শক্তির সংরক্ষণ সূত্র বের করব। তার পরবর্তী আমরা চ্যাপ্টারে অঙ্কের দিকে যাব। এতদূর ক্লিয়ার হয়েছে? এরপর আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র আর ভর ও শক্তির নিত্যতা সূত্র। ভরের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? যখন একটা পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াত পদার্থে রূপান্তরিত হয়, অর্থাৎ এই যে বাঁ দিকে বিক্রিয়ক পদার্থের যা ভর থাকবে, ডান দিকে বিক্রিয়াত পদার্থের সেই সেম ভর থাকবে। অর্থাৎ দেখ, পদার্থের যে ভর হচ্ছে অবিনশ্বর, একে আমরা সৃষ্টিও করতে পারি না বা একে ধ্বংস আমরা করতে পারা যায় না। আমরা নিজে থেকে কোনো ভরকে সৃষ্টি করতে পারবো না, কোনো ভরকে ধ্বংস করতে পারবো না, শুধু তাকে ট্রান্সফার করতে পারবো। একটা পার্ট থেকে একটা পার্টে আমরা ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ কোনো রাসায়নিক পরিবর্তনের আগে, অর্থাৎ এই যে বিক্রিয়ক পদার্থ, এবং রাসায়নিক পরিবর্তনের পরে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা সর্বদা কী থাকে? সমান থাকে। আমরা যদি বেসিক এখানে ধরে নিই, মোটা কথায় যে এখানে এই যে হাইড্রোজেন, এর ভর হচ্ছে M1 এবং অক্সিজেনের ভর হচ্ছে M2, এবং যেটা উৎপন্ন হয়েছে এর ভর যদি M3 হয়, তাহলে আমরা ভরের যে সংরক্ষণ সূত্র, সেই সংরক্ষণ সূত্র থেকে এটা বলতে পারি M1 প্লাস হচ্ছে M2 ইকুয়াল টু হচ্ছে M3। এখান থেকে বহু প্রশ্ন পড়ে। বহু প্রশ্ন কীরকম পড়ে? যে একটা পদার্থ থেকে বিক্রিয়া করে আরেকটা পদার্থের সাথে বিক্রিয়া করে একটা অন্য পদার্থ উৎপন্ন করেছে এবং একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন করেছে। কি বললাম? এখানে আমি ধরলাম যে আমি কোনো নাম না দিতে হচ্ছে সি প্লাস বা A প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। ডিটা হচ্ছে গ্যাস, ডি পদার্থটা কি? গ্যাস। গ্যাস মানে সে ওখান থেকে উড়ে যাবে। তাহলে এ একটা বিক্রিয়ক পদার্থ, বি একটা বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে সি একটা বিক্রিয়াত পদার্থ, ডি একটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করেছে। প্রত্যেকে বোর্ডের দিকে মন দিয়ে ভালো করে শুনবে যে এ একটা বিক্রিয়ক পদার্থ, বি একটা বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে সি একটা বিক্রিয়াত পদার্থ, ডি একটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করেছে, কিন্তু ডিটা হচ্ছে গ্যাস। ডিটা গ্যাস। এর হচ্ছে ভর আমি বলে দিলাম, এর ভর M1, বি এর ভর হচ্ছে M2,
এর ভর m1 এবং বি এর ভর হচ্ছে m2 এবং যে গ্যাসীয় পদার্থটা উড়ে গেছে এর ভর হচ্ছে m3। এর ভর কত? m3। তাহলে যে সি পড়ে আছে সি এর ভর কত হবে? সি এর ভর কত হবে? তাহলে বেসিক জিনিস, আমরা এই যে টোটাল ভরটা থেকে m3 আমরা বিয়োগ করে নেব, টোটাল ভরটা থেকে m3 বিয়োগ করে নেব, বা এখান থেকে ভর বলে দিবে যে বিক্রিয়া পদার্থের টোটাল ভর এত, বিক্রিয়াত পদার্থের টোটাল ভর এত। এখান থেকে একটি গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে শতকরা ভরের কত পরিবর্তন কমবে, বোঝা গেছে? তাহলে আমরা কি করব, যে গ্যাসীয় পদার্থটা উড়ে যাবে তার ভরটা বিয়োগ করে দিলে এখান থেকে হয়ে যাবে। এতটুকু যেন আমাদের মনে থাকে যে টোটাল বিক্রিয়ক পদার্থের যা ভর এবং বিক্রিয়াজাত পদার্থে সেই ভরটা কী থাকে? সেম থাকে। অর্থাৎ এখানে যদি এই পদার্থের ভর m1 হয়, এই পদার্থের ভর যদি m2 হয় এবং এই পদার্থের ভর যদি m3 হয়, তাহলে m1 প্লাস m2 ইকুয়াল টু কী হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে m3। এই জিনিসটা প্রত্যেকের যেন মনে থাকে। আচ্ছা, নেক্সট টপিকে আমরা চলে যাবো। এখান থেকে আমরা অনেক অঙ্ক করব পরবর্তী কিছুক্ষণ পরে, আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। আচ্ছা, তারপরে হচ্ছে ভর আর শক্তির নিত্যতা সূত্র। ভর আর শক্তি একে অপরের সাথে রিলেটেড, অর্থাৎ কিছু যদি ভর কমে যায় সেটা শক্তিতে ট্রান্সফার হয়ে যাবে, শক্তি যদি কমে যায় সেটা ভরে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর এবং শক্তির যে মোট পরিমাণটা এটা সর্বদা কী হয়? সমান থাকে। এবং এই বিশ্বে ভর আর শক্তির মোট পরিমাণটা ধ্রুবক এবং অপরিবর্তনীয়। অর্থাৎ ভরকে আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। একটা ভর কিসে ট্রান্সফার হবে? ভর শক্তিতে ট্রান্সফার হবে। এবং এই যে ভর শক্তিতে ট্রান্সফার হবে, এটা বিজ্ঞানী আইনস্টাইন তার সূত্র E=mc², এর সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন, বা এই সূত্রের সাহায্যে তিনি দেখিয়েছিলেন। তাই এটা আইনস্টাইনের সূত্র। কার সূত্র? এটা হচ্ছে আইনস্টাইন। অ্যাকচুয়ালি এই সূত্রটা ইন জেনারেল ফর্মুলা, যখন আমরা উঁচু ক্লাসে রিলেটিভিটি পড়ব সেখানের ক্ষেত্রে এমটা আবার অনেক চেঞ্জ হয়। এমটা হচ্ছে যত বেগ বাড়বে এমটা হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু এখানে শুধু এমটা আমরা ফিক্স ধরে নেবো। কারণ আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছি, তো এই সমীকরণটাও চেঞ্জ করা যায় যখন হয়তো গতিবেগ বাড়বে, ভর চেঞ্জ হতে থাকে, বোঝা গেছে? তো অত কঠিন জটিলে আমরা যাব না, আমাদের নর্মালি এই সমীকরণটা জানলেই হয়ে যাবে। তাহলে ভর শক্তিতে যে ট্রান্সফার হয়, তাহলে কোন সূত্র থেকে আমরা জানি? সেটা E=mc², এই ফর্মুলা থেকে জানা যায়। এবার এখান থেকে যদি একটা কোশ্চেন দেয় যে 1 গ্রাম ভর থেকে কত শক্তি উৎপন্ন হবে, কত শক্তি উৎপন্ন হবে, তাহলে আমরা কোন ফর্মুলাতে এটা ফেলবো? 1 গ্রাম ভর থেকে কত শক্তি উৎপন্ন হবে? আমরা এই আইনস্টাইনের যে ফর্মুলা, এই ফর্মুলাতেই ফেলবো। শক্তিটা হচ্ছে E=হচ্ছে mc², হয়েছে? এখান থেকে এম এর মান কত? 1 গ্রাম। আচ্ছা, সিটা কি? সিটা হচ্ছে, এখানে সি হচ্ছে আলোর গতিবেগ। সিটা কি? সিটা হচ্ছে আলোর গতিবেগ। এর মান কত? শূন্য মাধ্যমে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে আমরা এখানে 1 গ্রাম বসালাম, সি এর মানটা কিসে বসালাম? 3 × 10⁸ এর হোল স্কোয়ার এত মিটার/সেকেন্ড। তাহলে এখানে মিটার বসালে এই গ্রামটাকে আমাদেরকে কিলোগ্রামে চেঞ্জ করতে হবে। তাহলে 1/1000 ইন্টু 3। আচ্ছা, 3-এর স্কোয়ার মানে কত? 3-এর স্কোয়ার মানে 9, আর 10⁸ 8 দুগুণে কত হবে? 10-এর মাথায় 16 হবে। তাহলে এইটা এককটা কী হয়ে যাবে? কিলোগ্রাম মিটার/সেকেন্ড। কিলোগ্রাম মিটার/সেকেন্ড, বোঝা গেছে? তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি, ওপরে 16টা, 10 একের গায়ে কটা শূন্য 16টা, আর এখানে কটা আছে? 3টে। তাহলে ওপরে কেটে গিয়ে পড়ে থাকবে 9 × 10⁻13। এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি জুল। তাহলে 1 গ্রাম শক্তি যদি, 1 গ্রাম ভর যদি শক্তিতে ট্রান্সফার হয়, কত জুল শক্তি উৎপন্ন করবে? 9 × 10⁻13 এত শক্তি উৎপন্ন করবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। তো এইটা অনেক সময় পরীক্ষাতে দেয়। এই চ্যাপ্টার আমাদের থিওরির যে লাস্ট পার্টটা, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব নিয়ে। কি বললাম? বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব নিয়ে। বাষ্প ঘনত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর আণবিক গুরুত্বকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। এবার ফার্স্ট আমাদের বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আমরা বাষ্প ঘনত্ব কাকে বলি। বাষ্প ঘনত্ব সংজ্ঞা জানবো, সেখান থেকে প্রমাণ ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের রিলেশান জানবো, এবং পরবর্তী পার্টে আমরা বাষ্প ঘনত্বের সাথে আণবিক গুরুত্বের যে সম্পর্ক সেটা জানবো। তো ফার্স্ট বাষ্প ঘনত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। একে আপেক্ষিক ঘনত্বও বলে। কি ঘনত্ব বলে? আপেক্ষিক। আপেক্ষিক মানে হচ্ছে দুজনের অনুপাত। আপেক্ষিক মানেই কি? দুজনের অনুপাত। তো সংজ্ঞাটা আমরা একবার পড়ে নিই। একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস
সম আয়তন হাইড্রোজেন গ্যাসের চেয়ে, কি বললাম, একই চাপ উষ্ণতায় কোনো গ্যাস ওই সেম চাপ উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক অনুপাতকে বা সেই তুলনামূলক সংখ্যাকে বলা হয় গ্যাসটির বাষ্প ঘনত্ব। তার মানে গ্যাসের বাষ্প ঘনত্ব 20, কথার কথা, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 20, এটার মানে আমরা কি বুঝি? এটার মানে বুঝি যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের চেয়ে কত গুণ ভারী? 20 গুণ ভারী। বোঝা গেছে? তো এই বাষ্প ঘনত্বের কনসেপ্টে যাওয়ার আগে আমাদেরকে একটু এসটিপি সম্বন্ধে জানতে হবে। এসটিপিকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপিকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো এইখান থেকে যে চাপটা নেওয়া হয়, চাপটা নিয়ে আমরা 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর যে উষ্ণতাটা হচ্ছে 273 কেলভিন। বোঝা গেছে? অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের উষ্ণতা কাজে লাগবে, আমি আগের চ্যাপ্টারে গ্যাসের আচরণে বলে এসেছি এসটিপি মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর উষ্ণতা মানে 273 কেলভিন। বোঝা গেছে? এইটা হচ্ছে এসটিপির মধ্যে বেসিক আমাদের নিতে হয়। আচ্ছা, তো এবার গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে প্রমাণগত রিলেশন আমরা যদি বের করতে পারি, যে বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে আমরা কি জানলাম? যে ভি আয়তন গ্যাসের ভর আর ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এই দুটোর অনুপাত। তার মানে হাইড্রোজেন গ্যাসের চেয়ে ওই গ্যাসটা যতগুণ ভারী সেটাকেই তো আমরা বলছি বাষ্প ঘনত্ব। এর আগে এবার আমরা যোগ করলাম নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর, কিছু এক্সট্রা যোগ করিনি, শুধু যোগ করেছি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়। কেন নির্দিষ্ট চাপ ও উষ্ণতা? মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এসটিপিতে আনার জন্য। এই দিকে কী আছে দেখার দরকার নেই, এখন ব্লু কালারে যেটা লেখা আছে সেই দিকে প্রত্যেকে ধ্যান দাও। তো নির্দিষ্ট চাপ ও উষ্ণতার বদলে আমরা কি লিখে দিলাম? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, ভি আয়তন গ্যাসের ভর মানে প্রত্যেকে ভি কেটে গেল, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 1 লিটার। কারণ উভয় পক্ষে যদি লিটার যোগ করে দিই, ওপরের ভি নিচের ভি কেটে গিয়ে, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, এটাকেই কি বলে? ওই গ্যাসটির প্রমাণ ঘনত্ব। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি? এসটিপিতে 1 লিটার গ্যাসের যে কোনো গ্যাসের ভরকে, এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে তার প্রমাণ ঘনত্ব বলে। বোঝা গেছে? এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে তার প্রমাণ ঘনত্ব বলে। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরের বদলে আমরা কি লিখে দিলাম? গ্যাসটির প্রমাণ ঘনত্ব। কি লিখে দিলাম? গ্যাসটির প্রমাণ ঘনত্ব। আর নিচে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরকে আমরা কি লিখে দিলাম? হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা যে গ্যাসটার বাষ্প ঘনত্ব বের করতে চাইছি, যে গ্যাসের বাষ্প ঘনত্ব, ডি মানে বাষ্প ঘনত্ব, যে গ্যাসের বাষ্প ঘনত্ব বের করতে চাইছি, তাহলে সেই গ্যাসটির প্রমাণ ঘনত্ব কী হবে? গ্যাসটির এই যে নিচের টার্মটা ডি এর সাথে গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডি ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, ডি ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, শুধু কোনাকুনি গুণ করেছি। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হচ্ছে 0.089। এটা পরীক্ষার সময় অনেক সময় এমসিকিউ দেয় যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত হবে? 0.089। তাহলে ওই গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান কি পেয়ে গেলাম? তো ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব, একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান কি পেলাম? ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, মানে হাইড্রোজেনের বাষ্প ঘনত্বের সাথে গুণ করলে আমরা যেটা পাবো সেটা। এখানে আমি একটা ট্রিক্স লিখে দিয়েছি, এই কোশ্চেনটাও এমসিকিউ পড়ে যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে ভর কত, বা এসটিপিতে ভর বললে কত বলবো আমরা? 0.089। আর যদি লিটার দিয়ে প্রকাশ করি যে 1 লিটারে ভর হচ্ছে এত, 1 লিটারে ভর কত? 0.089, এত গ্রাম পার লিটার। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা যে রিলেশনটা বের করলাম সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের সম্পর্ক। এরপর আমাদেরকে যেটা পরীক্ষাতে প্রমাণ করতে দেয়, পরীক্ষায় প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো গ্যাসের আণবিক গুরুত্ব m = 2 ইন্টু বাষ্প ঘনত্ব। গ্যাসের আণবিক গুরুত্ব গ্যাসের আণবিক গুরুত্বকে আমরা কী দিয়ে প্রকাশ করি? m দিয়ে। তাহলে m = 2d। আণবিক গুরুত্ব কি? যদি শুধু হাইড্রোজেন লিখি তাহলে এর যে ভর, এটাকে আমরা আণবিক গুরুত্ব বলবো না পারমাণবিক গুরুত্ব বলবো? পারমাণবিক গুরুত্ব। যখনই এর নিচে H2 দিয়ে দেবো, অর্থাৎ অণু হয়ে যাবে, যখনই অণু হলেই তখন পারমাণবিক গুরুত্ব না বলে কি বলতে হবে? আণবিক গুরুত্ব। আর পরমাণু থাকলে কি বলে? পারমাণবিক গুরুত্ব। বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার না? ঠিক আমরা কতদূর প্রমাণ করব? ডি যে এতদূর লেখা এতদূর সেম টু সেম লিখব। বাষ্প ঘনত্ব সমান ডি মানে কি? এটা ডি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব। ডি মানে কি? বাষ্প ঘনত্ব। এটাকে তো আমরা ডি দিয়ে প্রকাশ করছি। লেখার পর ফার্স্ট এই লাইনটা লিখব, সেকেন্ড এই লাইনটা লিখব, লেখার পর কোথায় চলে আসবো? 3 নম্বর লাইন এখানে। কোথায় চলে আসবো? 3 নম্বর লাইন এখানে চলে আসবো। তাহলে আমরা কি লিখেছি? বাষ্প ঘনত্ব ডি সমান নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর, আর নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। সেম টু সেম আমরা এতদূর আসলাম। এরপরে 3 নম্বর লাইন আমরা কি লিখবো? আমরা যদি ধরে নিই এই যে ভি আয়তন গ্যাসে
ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু আছে। কত সংখ্যক অণু আছে? ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু থাকে। তো অ্যাভোগাড্রোর সূত্র কি বলছে? অ্যাভোগাড্রোর সূত্র বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসেও যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসেও কত অণু থাকবে? ওই এন সংখ্যক অণু থাকবে। আমরা কোথা থেকে পাচ্ছি? অ্যাভোগাড্রোর সূত্র থেকে। তাহলে আমরা লিখে দিলাম, এইটা চেঞ্জ করে লিখে দিলাম গ্যাসে এন সংখ্যক অণুর ভর, আর এখানে লিখে দিলাম এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। বোঝা গেছে? এন সংখ্যক ওই গ্যাসটাতে এন সংখ্যক অণুর ভর, আর এখানে এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর হয়েছে। দুটো এন এন কেটে গেল, তাহলে উক্ত গ্যাসে একটি অণুর ভর আর হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর, উভয় পক্ষে এন এন কেটে গেলে। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসে একটি অণু, কটি পরমাণু আছে? দুটি। কটি পরমাণু আছে? দুটি। তাহলে উক্ত গ্যাসের একটি অণুর ভর যা আছে তাই রেখে দিলাম, আর দুটি হাইড্রোজেন পরমাণুর ভর কত করে দিলাম? দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। বল হাইড্রোজেন পরমাণুর ভর কত? এক ধরি আমরা। হাইড্রোজেন পরমাণুর ভর কত ধরি? এক। তাহলে এই জায়গাটা যদি আমরা এক বসিয়ে দিই, একের সাথে দুই গুণ করলে কত থাকবে? দুই থাকবে। তাহলে আমরা এখানে হাফ রেখে দিলাম, রেখে উক্ত গ্যাসের একটি অণুর ভর যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা, উক্ত গ্যাসের যে একটি অণুর ভর, এইটাকে আমরা কি বলি? উক্ত গ্যাসের আণবিক ভর। অণু বললে কি ভর আসবে? আণবিক। অণু বললে কি ভর আসবে? আণবিক। তাহলে এই যে উক্ত গ্যাসের একটি অণুর ভর, এটাকে আমরা কি লিখে দিলাম? উক্ত গ্যাসের আণবিক ভর। আর সামনে কি রয়ে গেছে? হাফ দিয়ে ভাগ, হাফ দিয়ে। তাহলে ডি ইকুয়াল টু কত? এইটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম। ডি ইকুয়াল টু ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা হয়ে গেল এম বাই টু। ডি ইকুয়াল টু কত হয়ে গেল? এম বাই টু। তাহলে এম ইকুয়াল টু কত হয়ে গেল? 2D। বোঝা গেছে? এটা পরীক্ষাতে 2 নম্বরে প্রমাণ করতে দেয়। তো আমরা এখান থেকে যেটা পেলাম, গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বেরও সম্পর্ক পেয়ে গেলাম, আর এখানে বাষ্প ঘনত্বের সাথে আণবিক গুরুত্বেরও সম্পর্ক পেয়ে গেলাম। বোঝা গেছে? তো এই হচ্ছে আজকের আমাদের যে ভিডিও, তার হচ্ছে টোটাল থিওরি পার্ট। ফার্স্ট পার্ট, এখানে গোটার চ্যাপ্টারটা আমরা রিভিশন করিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, ডিটেলস আলোচনা করিয়ে দিলাম। এর পরবর্তী যে পার্টটা থাকবে সেখানে শুধু অঙ্ক, যে গাণিতিক সমীকরণ বা গাণিতিক প্রশ্নাবলী আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই পরবর্তী পার্টের ভিডিওটা তোমরা চেক আউট করে নেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। সকলকে জয় হিন্দ, জয় ভারত।